আচ্ছা, তোমাদের তাহলে সেকেন্ড সেমিস্টারের যে টপিক গুলো আছে তাদের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, তাই না? আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্রের কথা যদি আমি বলি, নিউটনের আর কোন সূত্র তোমার পড়েছো অলরেডি? নিউটনের গতিসূত্র পড়েছো, তাই না? তিনটা সূত্র গতিসূত্র ছিল। এবার নিউটনের মহাকর্ষ সূত্র কথা যদি আমরা বলি, নিউটনস গ্র্যাভিটেশন ল, তাহলে তোমরা অলরেডি ক্লাস 9 না 10 তোমাদের ছিল না? কোন ক্লাস ছিল? ক্লাস 9 কিছু মনে আছে? কি বলনো আছে বলো দেখি। আর তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে যত দূরত্ব তাদের মধ্যে বাড়বে তত মহাকর্ষ বল কি হবে? কমবে। কি আকারে কমবে? স্কোয়ার আকারে। ওই জন্য বলা হয়েছে কি বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? আর মাসের যে প্রোডাক্ট গুণফল তার কি হচ্ছে? সমানুপাতিক। তাহলে আমরা যদি বলি যে নিউটনস গ্র্যাভিটেশন ল তাহলে সেই লয়ে কি বলা ছিল যে যে কোনো দুটো অবজেক্ট, এটা একটা অবজেক্ট যার মাস লেটস সে m1, আর এখানে একটা অবজেক্ট আছে ধরো যার মাস লেটস সে m2, তারা একে অপরের থেকে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে r। ভালো করে শুনবে কি বললাম, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। যদিও নিউটন যখন এই সূত্রটা দিয়েছিল তখন শুধুমাত্র বলেছিল যে মহাবিশ্বের যে কোনো দুটি বিন্দু ভরের ন্যায় বস্তু, মানে কি শুধুমাত্র বিন্দু ভরের জন্য কনসেপ্টটা দিয়েছিল। কিন্তু আমরা দেখব পরবর্তীতে গিয়ে যে একটা বিন্দু ভর কে যেরকম করে আমরা ট্রিট করতে পারি, একটা যদি স্ফিয়ার থাকে, সলিড স্ফিয়ার বা হলো স্ফিয়ার হতে পারে, তার সমস্ত মাস তার সেন্টারে কনসেন্ট্রেট আছে এটা ধরে নিতে পারি, তার সেন্টারে কেন্দ্রীভূত আছে এটা আমরা ধরে নিতে পারি। তাহলে যদি বলি যে এটা একটা বস্তু, মানে একটা ধরো গোলক, এটা একটা গোলক, এবার সবসময় যে গোল বস্তু হবে এরকম তো ব্যাপার না, কোন কোন ক্ষেত্রে অন্য কোনো ধরনের বস্তু হতে পারে। তা সেক্ষেত্রে অন্য কোনো ধরনের যদি বস্তু হয় তাহলে সেটা কিভাবে করবো সেটা আমরা পরে শিখবো। তাহলে এবার কথা হলো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তারা এর সেন্টার থেকে এর সেন্টারের ডিস্টেন্স হচ্ছে আর। দেখো এখানে কিন্তু আমি এর সারফেস থেকে এর সারফেস নিয়ে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে নিউটনস গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী কি তাদের মধ্যে যে ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন, আচ্ছা এখানে কি কোনো ধরনের রিপ্লেসমেন্ট ফোর্স হতে পারে? দুটো বস্তু কি পরস্পরকে বিকর্ষণ করতে পারবে? পারবে? আকর্ষণ শুধুমাত্র হবে, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষী বল। এইখানেই মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মধ্যে পার্থক্য। তড়িৎ বলের ক্ষেত্রে কি হতে পারে? আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। ক্লাস 10 তোমরা অলরেডি পড়েছো। আকর্ষণ বল কখন হয়? যখন আধান দুটো কি হয়, একই জাতীয় না বিপরীত জাতীয়? বিপরীত জাতীয় হলে আকর্ষণ হবে, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে আকর্ষণ। আর যদি দুটোই একই সমজাতীয় হয়, মানে যদি দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক হয় তাহলে কি হবে? বিকর্ষণ বল হবে। তাহলে তড়িৎ বল কখনো আকর্ষণ বল হতে পারে, কখনো বিকর্ষণ বল হতে পারে, কিন্তু এক্ষেত্রে মহাকর্ষ বল কখনো কিন্তু কি হবে না? বিকর্ষণ বল হবে না, সবসময় কি হবে? আকর্ষণ বল। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই ফোর্স অফ অ্যাট্রাকশন এফ প্রপোর্শনাল টু কি তাদের মাসের প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট হলে কি হবে? m1 and m2। কখন হবে এটা? এই প্রোডাক্ট এটা কখন লিখতে পারবো আমরা? কে কনস্ট্যান্ট থাকতে হবে? আর আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আবার আমরা বলতে পারি যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইনভার্সলি স্কোয়ারলি প্রপোর্শনাল হবে তার ডিস্টেন্সের। এটা কখন লিখতে পারবো আমরা? যদি কখন হবে এটা? when m1 and m2 are constant। তো তোমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের কথা জানো আর কি। এই দুটোকে যদি আমরা এক জায়গাতে নিয়ে আসি তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? m1 m2 বাই r স্কয়ার। এটা অলরেডি তোমরা ক্লাস 9 বলতে গেলে পড়েছো। তাহলে এটাকে উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, সেই কনস্ট্যান্টকে সাধারণত আমরা কে দিয়ে লিখি?
কিন্তু এই ক্ষেত্রে গ্র্যাভিটির জন্য আমরা এটাকে ক্যাপিটাল জি দিয়ে লেখা হয়, তাহলে জি m1 m2 বাই আর স্কয়ার। এই জিটাকে বলা হয়, এই যে জিটা আমরা লিখলাম, এই জিটাকে এখানে যদিও এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই জিটাকে কি বলা হয় কে বলতে পারবে? না, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তাহলে জিটাকে আমরা বাংলাতে বললে সর্বজনীন ধ্রুবক বলবো, আর ইংরেজিতে বললে কি বলবো? ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় এটাকে। তাহলে এর ভ্যালু কত হয়? আচ্ছা, ইউনিভার্সাল বলার কারণটা কি কে বলতে পারবে? বা বাংলাতে সর্বজনীন বলার কারণটা কি? সব জায়গাতেই এর মান কি থাকবে? সেম থাকবে। সব জায়গায় মানে কি? যদি পৃথিবী পৃষ্ঠে অবস্থিত দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল ও বিকর্ষণ বল বের করতে যায়, তাহলে জি এর মান যাবে বসাবো আমরা। যদি এরকম করে যে সূর্য, যদি আমরা এরকম করতে চাই, যেতে পারবে? অফ করে দাও, অফ করে অফ। আচ্ছা, যদি আমরা বলি যে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত দুটো বস্তুর জন্য ক্যালকুলেশন করতে চাই, তাহলে জি এর ভ্যালু যা পুট করবো আমরা, যদি এরকম হয় যে মুন আর আর্থের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ক্যালকুলেট করছি, তাহলে জি এর ভ্যালু অন্য কিছু পুট করবো না একই পুট করবো? একই। তার মানে ইউনিভার্সের যে কোনো জায়গাতে এই জি এর ভ্যালু কি থাকবে? সেম থাকবে। এই জি এর ভ্যালু কত হয় তোমাদের মনে আছে কারো? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 হবে কিসের জন্য? সিজিএস এর জন্য। আর এসআইতে কত হবে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। দেখো এখানে মাইনাসে আছে, মানে জি এর ভ্যালুটা এতটাই ছোট যে যদি দুটো অবজেক্টের মাস খুব কম হয়, তাহলে এই দুটো প্রোডাক্ট খুব একটা বেশি আসবে না। কিন্তু 10 টু দি পাওয়ারে যেহেতু মাইনাস আছে, তাহলে কি হবে? এই ভ্যালুটা কি অনেকটা ছোট হয়ে যাবে। অনেকটা ছোট হলে এফ এর ভ্যালু কি আসবে? অনেক ছোট হবে। তার কারণ তার জন্যই আমরা বলি যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অনেক উইক ফোর্স। এই ফোর্সটা এতটাই উইক যে যদি দুটি বস্তুর মাস খুব ছোট হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা ফিল করতে পারবো না। এই কারণের জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি, বেঞ্চ এখানে আছে, বেঞ্চ আমাকে অ্যাট্রাক্ট করছে, আমিও বেঞ্চকে অ্যাট্রাক্ট করছি, কিন্তু আমরা সেই ফোর্সটাকে ফিল করতে পারছি না। তার কারণটা কি? মাসটা খুব কম। মানে আমার ধরো মাস হচ্ছে কত? 80 কেজি ধরো, বেঞ্চের মাস কত হবে? 5 কেজি বা 10 কেজি। মাল্টিপ্লাই করলে কত আসবে? 400 আসবে। 400 মানে 4 ইন্টু 10 এর স্কোয়ার। 10 এর স্কোয়ারের গল্প যদি বলি, তাহলে 9 10 টু দি পাওয়ার মাইনাস 9 থেকেই যাচ্ছে। তার মানে 4 এর নিচে 9টা জিরো, মানে কি সেটা কি মানে প্রায় জিরোর কাছাকাছি বলে আমরা সেটাকে ফিল করতে পারছি না। কিন্তু যদি আমি বলি যে আর্থের মাস আর মুনের মাস যদি আমি পুট করি, তাহলে সেক্ষেত্রে এই দুটো নাম্বার যেহেতু অনেক বড় আসবে, তখন কিন্তু এটা কিন্তু একটা ভালো ভ্যালু পাবো আমরা। গ্র্যাভিটেশনাল ফোর্সকে ওই জন্য বলা হয় অনেক উইক ফোর্স। কিন্তু যখন আমরা পড়বো ক্লাস 12 গিয়ে তোমরা পড়বে, যদিও আর ক্লাস 10 তোমরা অলরেডি পড়েছো, যদি আমরা বলি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তখন তোমরা ভালো করে মনে করো, তখন সূত্রটা কিন্তু এরকমই ছিল, কিন্তু এরকম ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। এটা কার সূত্র ছিল? ক্লাস 10 পড়েছো, কুলম্বের সূত্র ছিল। এটার ভ্যালু তোমরা জানো কেউ? এটা এটুকুর মান কত হয় জানো কেউ? কত হয়? সিজিএস এ 1 ধরা হয়, এসআই তে হয়, এটার ভ্যালু হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। মানে ভ্যালুটা দেখেছো, কনস্ট্যান্টটা এই যে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালু কতটা? এতটা। এখানে হচ্ছে Q1 Q2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে এসআই তে। যেহেতু এই ভ্যালুটা অনেক বেশি, তার জন্য বলা হয় যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে অনেক বেশি শক্তিশালী। এবার যদি বলা হয় কত গুণ বেশি শক্তিশালী, তাহলে কি করে বের করবো? ভাগ করে দেবো, তাই না? তাহলে ভাগ করে দিয়ে আমরা বের করে নিতে পারবো যে কত অর্ডারের হয় অ্যাকচুয়ালি। তো যদি আমি ভাগ করি, অ্যাকচুয়ালি এখানে 9 আছে, এখানে 11 আছে, মানে কি প্রায় 20 টাইমস আসবে, তাই না? তার মানে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার প্রায় 20 টাইমস কি হয়? বেশি হয়। কোন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেশি হবে তার তুলনায় গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় কত গুণ? 10 টু দি পাওয়ার 20। আচ্ছা, এবার কথা হলো, হ্যাঁ এবার কথা হলো এই দুটোর ইউনিট এবং ডাইমেনশন বের করতে হবে। বের করো নিজে থেকে, ইউনিট এন্ড ডাইমেনশন বের করতে পারবে? আশা করা যায় বের করতে পারবে ইউনিট এন্ড ডাইমেনশন। কারণটা হচ্ছে এম এর ইউনিট কি? সিজিএস এর ইউনিট মাস ইউনিট বললাম, ডাইমেনশন না। সিজিএস এ গ্রাম, এটাও গ্রাম হবে। এটা কি হবে? ডিস্টেন্স
সেমি, তাহলে সেমি স্কয়ার এখান থেকে জি এর ভ্যালু বের করো, কত বের হচ্ছে। একই রকম ভাবে এসআই এর ভ্যালু বের করো, এখানে পুট করো, কত আসছে আমাকে বলো। এই দুটোর ইউনিট বের করো, এটা ভিডিওটা পজ করো। দেখো এর যদি আমি ডাইমেনশন বের করি, যদি ইউনিটি বের করি, আমি এসআই তে বের করছি আর কি, তাহলে এফ এর ইউনিট কি হয় নিউটন, জি এর যেহেতু আমি লিখছি না, এটা কত হবে কেজি, আর এটা কেজি, তাহলে কেজি কেজি মিলে, আচ্ছা কেজি লিখছি আমি, বাই এটা হচ্ছে কত মিটার স্কয়ার, তাহলে জি এর ইউনিট কত হয়ে যাচ্ছে আমাদের, ইউনিট অফ জি কত আছে তাহলে বলো, নিউটন মিটার স্কয়ার কেজি মাইনাস 2, তাহলে এটা হচ্ছে আমার নিউটন মিটার স্কয়ার কেজি মাইনাস 2। সিজিএস হলে কত হবে, নিউটনের জায়গাতে হয়ে যাবে ডাইন, মিটারের জায়গাতে হয়ে যাবে সেমি স্কয়ার, আর কেজির জায়গাতে হয়ে যাবে গ্রাম মাইনাস 2, হয়েছে। আচ্ছা ডাইমেনশন যদি বের করতে হয়, তাহলে ডাইমেনশন যদি বের করে, তাহলে জি এর ডাইমেনশন ইকুয়ালস টু এফ ইনটু আর স্কয়ার, তাহলে এফ এর ডাইমেনশন আর স্কয়ার এর ডাইমেনশন, আর বাই হচ্ছে m1 এন্ড m2 এর ডাইমেনশন। যদি আমি ডাইমেনশন গুলো বের করি, ফোর্সের ডাইমেনশন কি হয়, ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর ডিস্টেন্সের এল স্কয়ার বাই এম স্কয়ার, তাহলে এক উপরে গেলে হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হলো তার ডাইমেনশন, এটা হলো তার ইউনিট, এবং এটা হলো তার মান। এই মানটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, এবং এই মানটা ইউনিভার্সাল সব জায়গাতে যেহেতু কনস্ট্যান্ট বলে এটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট। আচ্ছা এবার কথা হলো এখান থেকে কি কি টাইপের প্রবলেম আসতে পারে। প্রথম টাইপের যে প্রবলেম সেটা হচ্ছে যেটা এখানে কোথাও কি রিপালশন ফোর্সের গল্প আছে, তাহলে একটা কথা মনে রাখবো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স, এক নম্বর পয়েন্ট গেল। দুই নম্বর কথা, এখানে দেখো যে কোথাও কি অ্যাঙ্গেল বা কিছু লেখা আছে, মানে থিটা ফিটা কিছু আছে, নেই, তার মানে কি এটা কি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে না। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে মানে কি অবজেক্টটা, এই দুটো অবজেক্ট কোথায় আছে তার উপর, সেটার উপর ম্যাটার করবে, অবজেক্টটাকে কি হয় কোন ওরিয়েন্টেশনে রেখেছি, কত অ্যাঙ্গেলে রেখেছি তার উপর ডিপেন্ড করবে না। তো যদি না করে তাহলে কথা হলো যে এই ধরনের ফোর্সকে যেহেতু শুধুমাত্র ডিসটেন্সের উপর ডিপেন্ড করে, যে ধরনের ফোর্স তাদেরকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। কি বলা হয়, সেন্ট্রাল ফোর্স, বাংলাতে বললে কেন্দ্রীয় বল বলা হয়। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন ধরনের ফোর্স, সেন্ট্রাল ফোর্স। দুটো পয়েন্ট বললাম, এটা হচ্ছে সবসময় কোন কোন ধরনের ফোর্স বললাম, এক নম্বর পয়েন্ট বললাম অ্যাট্রাকটিভ, দুই নম্বর কি বললাম সেন্ট্রাল ফোর্স। আচ্ছা যদি সেন্ট্রাল ফোর্স হয় তাহলে মজার বিষয় কি, সেন্ট্রাল ফোর্স হলে মজার বিষয় সবসময় মনে রাখবে, যদি সেন্ট্রাল ফোর্স হয় তাহলে সে ধরনের ফোর্সকে বলা হয় কনজারভেটিভ ফোর্স, বাংলাতে বলা হয় সংরক্ষী বল। কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল কাকে বলে, এটা পারা উচিত, ওয়ার্ক এনার্জি পাওয়ারে আমরা পড়েছি। হ্যাঁ সংরক্ষী বল বা সেন্ট্রাল ফোর্স কাকে বলা হয়, যে বলের দ্বারা অবদান পাথের উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করব, অবজেক্টটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছি তার উপর ডিপেন্ড করবে, কোন পাথ দিয়ে নিয়ে গেছি তার উপর ডিপেন্ড করবে না। অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে এই পয়েন্টের উপর ডিপেন্ড করে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বললাম, সেন্ট্রাল ফোর্স মানে কি হবে, কোন ধরনের কি বলটা, কনজারভেটিভ ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ। তাহলে কনজারভেটিভ যদি হয় তাহলে পাথের উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট। এবার যদি বলা হয় যে এখানে একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এখান থেকে এখানে নিয়ে যাওয়ার কত ধরনের কটা পাথ আছে, ইনফাইনাইট নাম্বার অফ পাথ আছে। আমি যদি বলি এখান থেকে এই এ পাথে নিয়ে গেলাম, অবদান যা হবে সেটা যদি আমি ডাব্লিউ এ বলি, এখান থেকে এখানে নিয়ে গেলাম, অবদান হলো ডাব্লিউ বি, এটা হচ্ছে বি পাথ। এখান থেকে আমি এই দিয়ে এখানে নিয়ে গেলাম, এটা হচ্ছে সি পাথ, এখানে ডাব্লিউ সি। যেহেতু কনজারভেটিভ ইন নেচার তার মানে কি হবে, যে ডাব্লিউ এ ডাব্লিউ বি আর ডাব্লিউ সি এর ভ্যালু কি হবে, সেম হবে। তো এটা অ্যাপ্লিকেশন কোথায়, আমি যদি বলি যে গ্রাউন্ড ফ্লোর, আমি এখানে ধরো বলছি, আচ্ছা এখানে এটা দেখো তো, এটা আছে, এখানে লিখলে আসবে,
ধরো আমি বললাম যে এটা হচ্ছে একটা উঁচু ফ্ল্যাট, এই উঁচু ফ্ল্যাটের ভিতরে সিঁড়ি আছে, এভাবে সিঁড়ি করা আছে, ঠিক আছে। আমি ধরো এখান থেকে, এটা হচ্ছে আমার থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যাব, থার্ড ফ্লোরে যাওয়ার রাস্তা কি উপায় আছে? সিঁড়ি দিয়ে যেতে পারি, লিফট থাকলে লিফট দিয়ে যেতে পারি, আর চোর হলে পাইপ দিয়ে যেতে পারি, তাই না? এবার কথা হলো যদি আমি গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাই, ইনিশিয়াল পয়েন্ট গ্রাউন্ড লেভেল, ফাইনাল পয়েন্ট থার্ড ফ্লোর, যে পাথ দিয়ে যাই না কেন, যদি যদিও এখানে ফ্রিকশন থাকবে, যদি আমি ফ্রিকশনকে নেগলেক্ট করি, তাহলে ওয়ার্ক ডান কি হবে? তিনটার ক্ষেত্রে কি হবে? সেম হবে। এই কথাটা এখানে বলতে গেলে আমরা বললাম যে সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট পাথের উপরে ডিপেন্ড করবে না। তাহলে এখান থেকে একটা উত্তর আমাকে বলো যে ধরো এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, এখান থেকে এটা এটা এই কনসেপ্টটা খুব কাজে লাগে। ইনক্লাইন প্লেনের উপরে এখান থেকে একটা অবজেক্টকে আমি এখানে নিয়ে গেলাম, এই ইনক্লাইন প্লেন বরাবর, সে ওয়ার্ক ডান যদি আমি বলি যে W1 হলো, ওই অবজেক্টটাকে এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই, ওয়ার্ক ডান আলাদা হবে নাকি হবে? একই হবে। কারণটা হচ্ছে কি, পাথের উপরে এটা ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। যেহেতু ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল লেভেল যেহেতু সেম, তার মানে ওয়ার্ক ডান দু ক্ষেত্রে কি হবে? এখানে যদি W2 বলি আমরা, তাহলে W1 আর W2 এর ভ্যালু কি হবে? সেম হবে। হয়েছে? আদুর বন্ধু বুঝা গেল? তাহলে কি কি পয়েন্ট বললাম? একটা হচ্ছে অ্যাট্রাকটিভ হবে, সেন্ট্রাল ফোর্স হবে, কনজারভেটিভ ইন নেচার হবে। তাহলে এখান থেকে একটা উত্তর আমাকে বলো যে ধরো এখানে একটা অবজেক্ট ছিল, এটাকে একটা বস্তু আছে, এটাকে কেন্দ্র করে এই অবজেক্টটা এখানে ছিল, এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এই গোল পাথেও হতে পারে, বা একটা ধরো এরকম জিগজ্যাগ এরকম পাথেও হতে পারে, আবার এখানে নিয়ে আসলাম, অর্কডান কি হবে? জিরো হবে। কারণটা কি, যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যেহেতু সেম, তাহলে অর্কডানের ভ্যালু কি হবে? জিরো হবে। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমরা বুঝতে পারছি, একটা অবজেক্টকে নিচ থেকে যদি উপরে নিয়ে যায়, অর্কডান যা হবে, উপর থেকে নিচে নিয়ে আসলে অর্কডান তার অপোজিট সাইনের হবে। জিরো হতে গেলে কি হবে? দুটোর যোগফল তো জিরো আসতে হবে। কখন দুটো সংখ্যার যোগফল জিরো হবে? একটা পজিটিভ আর একটা কি হলে নেগেটিভ হবে। তার মানে কি, একটা অবজেক্টকে যদি গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে নিয়ে যায় গ্র্যাভিটির বিরুদ্ধে, তো অকডান যেটা হবে, যদি উপর থেকে নিচে আসে তাহলে অকডান কি হবে? ম্যাগনিটিউড সেম হবে, বাট ডাইরেকশন কি হবে? সাইন কি হবে? অপোজিট হবে। তাহলে ওই জন্য বলা হয় নিচ দিক থেকে যদি উপরের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট ইজ পজিটিভ, আর উপর থেকে যদি একটা অবজেক্টকে নিচের দিকে ফেলে দিই, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট ইজ নেগেটিভ এবং সেম অ্যামাউন্টে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? জিরো। বুঝতে পারলে? তাহলে একটা অবজেক্টকে যদি উপর থেকে নিচে ফেলে দিই, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত? তো তোমাকে প্রথম কোশ্চেন করতে হবে, স্যার ওয়ার্ক ডান কার দ্বারা? এক্সটার্নাল এজেন্ট না গ্র্যাভিটি? যদি এক্সটার্নাল এজেন্টের গল্প করি, তাহলে এক্সটার্নাল এজেন্ট কোন দিকে ফোর্স দিচ্ছে? আমি যদি একটা অবজেক্টকে নিচ দিক থেকে উপরের দিকে নিয়ে যেতে চাই, আমি যদি এক্সটার্নাল এজেন্ট হই, একটা অবজেক্টকে কি করবো? আমি ফোর্স দিতে গেলে কোন দিকে দেবো? উপরের দিকে দেবো। তো ফোর্স দিচ্ছে উপরের দিকে, ডিসপ্লেসমেন্টের যদি উপরের দিকে হয়, তাহলে ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ হবে। তাহলে হলো উপরের দিকে আমি ফোর্স দিচ্ছি, কিন্তু অবজেক্টটা যাচ্ছে নিচের দিকে, তার মানে মিডল অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো? ফোর্স দিচ্ছি এইদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, বা আমি যদি এরকম করে বলি ফোর্স দিচ্ছি উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে, তো সেটা আবার কেমন কথা? আপনি ফোর্স দিচ্ছেন উপরে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে। আমি ফোর্স কম দিচ্ছি, যে পরিমাণ এদিকে ফোর্স যেরকম পরিমাণ কাজ করছে তার থেকে আমি ফোর্স কম দিচ্ছি, তার মানে কি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? আলটিমেট নিচের দিকে হবে। তাহলে এখানে মিডল অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি ভ্যালু কত হয়? 90 ডিগ্রি থেকে বেশি হলে কত ডিগ্রি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এখানে ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে? নেগেটিভ আসবে। বুঝতে পারলে? তার মানে যদি একটা অবজেক্টকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়, তাহলে ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আর একটা অবজেক্ট যদি নিচ থেকে উপর দিকে নিয়ে যাওয়া হয়, ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট পজিটিভ। এবার গ্র্যাভিটির ক্ষেত্রে এসো, একটা অবজেক্টকে নিচ দিক থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তখন গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, কিন্তু যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। মিডল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180। তাহলে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি কত কি? একটা অবজেক্ট যদি নিচ দিক থেকে উপরের দিকে নিয়ে যায়, তাহলে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আর যদি একটা অবজেক্টকে উপর থেকে নিচের দিকে ফেলে দিই, তাহলে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি পজিটিভ। বুঝতে পেরেছো? তাহলে এবার কোশ্চেন করতে পারে যে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি বলতে পারে, ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট বলতে পারে। পরীক্ষাতে যদি কিছু না বলে দেয়, তাহলে কি ধরবে? গ্র্যাভিটি না এক্সটার্নাল এজেন্ট? বললো যে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু ব্রিং অ্যান অবজেক্ট ফ্রম গ্রাউন্ড ফ্লোর টু ফিফথ ফ্লোর। এটা ধরো কোশ্চেন বললো।
তাহলে কিচ্ছু বলেনি, তাহলে কি ধরবে? পজিটিভ না নেগেটিভ? কার কথা ধরবে? গ্র্যাভিটির কথা ধরবে না এক্সটার্নাল এজেন্ট? এক্সটার্নাল এজেন্ট ধরবে। যদি কিছু না উল্লেখ করে দেয় তাহলে কি ধরবো? এক্সটার্নাল এজেন্ট। কেন? গ্রাউন্ড থেকে ফ্লুইড নিয়ে গেছে, তার মানে কি কেউ না কেউ নিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো? ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট, যেটুকু ক্যালকুলেশন হচ্ছে সেটি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে আমাদের কটা পয়েন্ট শিখলাম? অ্যাট্রাকটিভ হবে, সেন্ট্রাল ফোর্স হবে, কনজারভেটিভ ইন নেচার হবে। এটার জন্য অনেকগুলো পয়েন্ট আমি বললাম, যেগুলো পয়েন্ট বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে কি কোথাও যখন আমি ফর্মুলাটা বললাম তখন কোথাও কি আমি বলেছি যে মাসটা কোন স্টেটে আছে? স্টেট মানে কি, যে সে লিকুইড ফর্মে আছে না গ্যাস ফর্মে আছে না সলিড ফর্মে আছে, বলেছি? তার মানে কি, যদি দুটো অবজেক্ট থাকে তাদের মাস আছে কিনা সেটা আমাকে দেখার ব্যাপার। তার সে সলিড স্টেটে আছে না গ্যাস স্টেটে আছে না লিকুইড স্টেটে আছে সেটা কিন্তু ম্যাটার করবে না। হয়েছে? আরেকটা পয়েন্ট, আমি যখন এটা বলেছি এখানে দেখো তো কোথাও কি এমন কোন কনস্ট্যান্টের ভ্যালু এমন কিছু আছে যে যেটা কিনা মিডিয়ামের উপরে ডিপেন্ড করে? এখানে তো শুধুমাত্র কনস্ট্যান্ট একটা আছে, সেটা হলো জি। জি এর ভ্যালু তো বললাম ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে কি এ ইউনিভার্সাল কোথাও চেঞ্জ হবে না। তাই এটা মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে? মানে এখান থেকে যদি বলতে মিডিয়ামের উপর বলতে মানে কেমন বোঝায়? আচ্ছা, তোমরা চুম্বক নিয়ে খেলেছো না ছোট বয়সে? দুটো চুম্বক, একটাকে বইয়ের পাতার উপরের দিকে, একটাকে বইয়ের পাতার নিচের দিকে রেখে এরপরে কখনো নিচের থেকে হটিয়ে সরিয়েছো, উপরটা সরিয়েছো, দেখেছো? করেছো কখনো? খেলেছো? তো যদি বইয়ের পাতা একটা থাকে তাহলে দেখবে খুব ভালো কাজ করছে, দুটো থাকলে একটু কম করবে, তিনটা থাকলে তো যদি তোমাদের পুরো বইটার উপরে একটা চুম্বক আর নিচে একটা চুম্বক রাখি কাজ করবে? যদি খুব স্ট্রং চুম্বক হয় তাহলে করার চান্স আছে, কিন্তু যদি নর্মাল চুম্বক হয় তাহলে চান্স আছে? চান্স তো নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মিডিয়ামের যত এ বাড়ছে, পুরুত্ব যত বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, ঠিক আছে। কিন্তু যদি আমি বইটাকে ধরো সরিয়ে নিলাম আর অবজেক্ট দুটোকে ওই ডিস্টেন্স রাখলাম, মানে চুম্বক দুটোকে, তাহলে অ্যাট্রাকশন কাজ করতো না করতো না? আমার কোশ্চেনটা বুঝতে পারছি না পারোনি? এটা ধরো এত মোটা একটা বই আছে, তাহলে এটাই ধরো, এই বইটাই ধরো, এটাই ধরো বইটা আছে, এই উপরে একটা চুম্বক রাখলাম, নিচে একটা চুম্বক রাখলাম, এটাকে নড়াচ্ছি, দেখছি এটা নড়ছে না, তার মানেটা কি? এর ফোর্সটা এখানে পর্যন্ত পৌঁছাতে পারছে না। মানে অ্যাকচুয়ালি ফোর্স কি করে পৌঁছায় আর করবো সেটাকে বলা হয় যে এখান থেকে দুটো অবজেক্ট থেকে তাদের মধ্যে কি হয়, কত ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বলরেখা বের হয়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। কাল্পনিক কতগুলো আমরা ইমাজিনারি লাইন কল্পনা করি, মানে এখান থেকে এখানে লাইন আসছে নিশ্চয়, এখান থেকে এখানে পৌঁছাতে পারছে না, তার মানে সোজা কথা বলে এটা অ্যাট্রাকশন করছে না। এবার আমি যদি বলি এই মিডিয়ামটা এর মধ্যে আছে, মিডিয়ামটা কি আছে না বই, আমি করলাম কি অবজেক্ট দুটোকে ওই ডিস্টেন্সে রাখলাম, বইটাকে সরিয়ে দিলাম, মানে এখন তাহলে কি হবে যে এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখন ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে না করবে না? করবে। তার মানে কি মিডিয়ামের উপরে ডিপেন্ড করছে না করছে না? করছে। মানে অবজেক্ট দুটোর মধ্যে কোন ধরনের মিডিয়াম রাখা আছে তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু এখানে দেখো করছে ডিপেন্ড করছে না করছে না? কি করে বুঝলাম? এখানে কোনো এমন কোনো কোয়ান্টিটি নাই বা এমন কোনো কনস্ট্যান্ট নাই যেটা কিনা মিডিয়াম ডিপেন্ডেন্ট, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ড করে না, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিপেন্ড করে, চুম্বক ফোর্স ডিপেন্ড করে। তাহলে গ্র্যাভিটেশনাল যদি কখনো পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে সিমিলারিটি বিটুইন গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বলো দেখি সিমিলারিটি বলো। একই রকম কি ধর্ম আছে? দুটোই নন কন্ডাক্ট ফোর্স, হ্যাঁ ঠিক আছে। আর সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ ঠিক আছে। কনজারভেটিভ ইন নেচার, ঠিক আছে। তাহলে তিনটা পয়েন্ট পেলাম তাদের মধ্যে সিমিলারিটি। আর যদি বলি যে সিমিলারিটি নেই এমন পয়েন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স মিডিয়ামের উপর ডিপেন্ড করে না করে না? করে না। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিপেন্ড করে। আরটা কি ডিফারেন্স বলতে পারি? এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ইন নেচার, আর ওটা কি অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভও হতে পারে। তাহলে কুলম্ব ফোর্স মে বি অ্যাট্রাকটিভ, মে বি রিপালসিভ। তোমাদের বইয়ে ডিফারেন্স টুকু হয়তো লেখা আছে, দেখে নেবে, হয়েছে? বা নোটস তোমাদের যেটা দেবো নোটস এর মধ্যে লেখা আছে, ভালো করে দেখে হয়েছে। এবার এখান থেকে নিটে একবার কোশ্চেন দিয়েছিল, যেরকম তোমাদের বললাম, বলেছিল কি দুটো অবজেক্ট আছে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ধরো বললাম যে 5 নিউটন, তাদের মধ্যে এক ধরনের লিকুইড ঢুকিয়ে দিলাম যার স্পেসিফিক গ্র্যাভিটি 2, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? কোশ্চেনটা বুঝতে পারছেন না পারেনি?
দুটো অবজেক্ট আছে, তারা কিছুটা ডিস্টেন্সে রাখা আছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে 5 নিউটন হয়েছে। ওই অবজেক্ট দুটোর মধ্যে কি ছিল, আগে এয়ার মিডিয়াম ছিল, আমি বললাম ওই অবজেক্ট দুটোর মধ্যে একটা কোন একটা লিকুইড মিডিয়াম বা কোন একটা মিডিয়াম ঢুকিয়ে দিলাম, যার স্পেসিফিক গ্র্যাভিটি বা ডেনসিটি সরাসরি বলতে পারি, তার ডেনসিটি হচ্ছে 2। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন ওটাই থাকবে না চেঞ্জ হবে না কি হবে? সেম থাকবে। তোমার মাথায় এটুকু শুধু বুদ্ধি রাখতে হবে যে ভিতরে যাই ঢোকাক না কেন ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, ওটাই হবে। তাহলে 5 ছিল, 5 নিউটন ছিল, এখনো কি থাকবে 5 নিউটন নিয়ে আসবে। ওই যে 2 ভ্যালুটা বলেছে বা 3 ভ্যালুটা বলেছে, ওটা তোমাকে কনফিউজ করার জন্যই বলেছে। হয়েছে? এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এবার আমাকে একটা উত্তর বলো যে আমি যদি বলি যে এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার মাস হচ্ছে 10 কেজি, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই অবজেক্টটাকে ভেঙে দুটো টুকরো করব, ঠিক আছে, তো টুকরো করলে কত কত কেজি হতে পারে? 2 কেজি, 8 কেজি এরকম হতে পারে, তাই না? 1 কেজি, 9 কেজিও হতে পারে, অনেকগুলো টুকরো হতে পারে, যা ইচ্ছা, মানে যে কোনো কম্বিনেশন হতে পারে, যাদের যোগফল কত? 10। আমার কোশ্চিন হলো যে এই অবজেক্টটাকে কিভাবে ভাঙলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি হবে? কত কত ভাগ করলে? 5 5। এটা খুব মানে খুবই একটা কোশ্চেন, প্রত্যেক জাতি দেখতে পাবে। বলতে পারে যে এটা এখানে দেখলাম যখন ক্লাস 12 উঠবে, যখন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে, তখন বলবে যে একটা চার্জকে কিভাবে ডিভাইড করলে তাদের মধ্যে ফোর্স অফ রিপালশন সবচেয়ে বেশি হবে। তাহলে কখন হবে? যদি ইকুয়ালি ডিভাইড করে দিই। কেন কথা হলো কি, যদি আমি এখানে 5 আর 5 করে দিই, এটা 5 কেজি আর এটা 5 কেজি, দুটোকে সমান দেখানো উচিত আমার। যদি দুটোকে 5 কেজি করি, তাহলে তাদের মধ্যে প্রোডাক্ট কত হচ্ছে? 25। কিন্তু যদি 2 আর 8 করি তাহলে কত হবে? 16। 8 আর 9 আর 1 করলে কত হবে? 9 হবে। তার মানে কি সবচেয়ে বেশি প্রোডাক্ট কখন পাচ্ছি? 5 5 হলে। হয়েছে? তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে যদি একটা অবজেক্ট, কোশ্চেন এরকম থাকবে পরীক্ষাতে, একটা অবজেক্ট ছিল m মাসের, তাহলে এটাকে ভেঙে দিলে দুটো মাস যদি তৈরি করি, তাহলে ধরো একটা বললো একটার মাস হচ্ছে স্মল m আর একটার মাস হচ্ছে m ড্যাশ, এ দুটোর মধ্যে রিলেশন কি? তাহলে রিলেশন কি হবে? স্মল m ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M বাই 2। আর এটাও কি হবে? হবে কি না? তাহলে এটা কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা করতে, এটা একটা ধরনের কোশ্চেন গেল। আচ্ছা, আর কি জিজ্ঞাসা করতে পারে? তাহলে দুটো অবজেক্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি হবে কখন? যদি অবজেক্ট দুটো করে দিই আমরা, সমানভাবে ভাগ করে দিই, তাহলে কি হবে? তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি হবে। আচ্ছা, এবার তোমরা একটা অঙ্ক বলছি, তোমরা এটা লিখো অঙ্কটা। দেখো, টু অবজেক্ট are kept two objects are kept at a certain distance. Two objects are kept at a certain distance comma the force of attraction between the objects is force of attraction between the object is 30 Newton. Now if we increase the distance and mass, if we increase the distance and mass of each object twice,
then force will be বা নিউ ফোর্স উইল বি বলতে পারো। এক নম্বর অপশন লিখো 10 নিউটন, দুই নম্বর অপশন লিখো 30 নিউটন, তিন নম্বর অপশন লিখো 40 নিউটন, আর চার নম্বর অপশন লিখো 60 নিউটন। কি হবে উত্তর বলো? কেন? ভালো করে দেখো, স্কোয়ার, কিছু চেঞ্জ হবে না। তাহলে উত্তর কত হবে? তাহলে 30 নিউটন। এই ধরনের কোশ্চেন থাকে এখানে, বুঝেছে? আচ্ছা, অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে যে দুটো অবজেক্টের মধ্যে ডিসটেন্স ডাবল করে দিলাম, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন 1/4 হয়ে যাবে। 3 গুণ করে দিলে 1/9, যদি 4 গুণ করে দিই, 4 গুণ করে দিলে 16, তার মানে যেটা থাকবে তার উপরে কি করে দেবো আমরা? স্কোয়ার করে দেবো। বুঝতে পেরেছো? যদি বলে দেওয়া হয় তাদের মধ্যে ডিসটেন্স হাফ করে দেওয়া হয়েছে, 4 দিয়ে গুণ করতে হবে, হাফের স্কোয়ার করবো, 4 এর 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে। যদি উদাহরণে কোনো ফ্যাক্টর দিয়ে বলে তাহলে যেটা বলবে সেটা স্কোয়ার করবে। যদি ডিসটেন্স বাড়ে তাহলে কমিয়ে দিবে অতগুণ, আর যদি ডিসটেন্স কমে তাহলে অতগুণ কি করবে? বাড়িয়ে দেবে। বুঝছে? এবার এখানে আমাদের যেটা কাজে লাগবে এরপরে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি বলছি ভেক্টর। ভেক্টর মনে আছে না ভুলে গেছো? ভেক্টর মনে আছে না ভুলে গেছো? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতে ভুলে গেলাম। আমাদের মধ্যে অনেকের এরকম একটা ভুল ধারণা থাকে। এখানে ধরো একটা 10 কেজির অবজেক্ট আছে, আর এখানে ধরো একটা 2 কেজির অবজেক্ট আছে। তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তারা কিছু একটা ডিস্টেন্সে রাখা আছে, ধরো লেটস সে r ডিস্টেন্সে রাখা আছে। তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি আমি বের করি তাহলে কত হবে? 10 × 2 বাই r স্কয়ার ইনটু g এর ভ্যালু যেটা হবে। বুঝছে? এই ফোর্সটা এ একে টানবে না এ একে টানবে? আমি যদি কোশ্চেন এরকম করি যে 10 কেজি ভরের বস্তুটা 2 কেজি ভরের বস্তুকে যে বলে টানবে, 2 কেজি ভরের বস্তুটা কি 10 কেজি ভরের বস্তুকে একই বলে টানবে না আলাদা বলে টানবে? আমাদের মধ্যে একটা ভুল ধারণা যেটা ঢুকে আছে যে 10 কেজি ভরের বস্তু তাহলে এর ভর বেশি, তাহলে 2 কেজি ভরের বস্তুকে বেশি টানবে। আর 2 কেজি ভরের বস্তু যার ভর কম, তাহলে 10 কেজি ভরের বস্তুকে কম বলে টানবে। কিন্তু এই ভুল ধারণা আমাদের সরাতে হবে। কারণ কি নিউটন কি বলেছে? তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের মাসের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। তার কত মাস তার উপর ডিপেন্ড করে না। তারপর ডিপেন্ড করবে কখন? যখন আমরা ইন্টেন্সিটির ব্যাপারে যাব তখন ডিপেন্ড করবে যে তার মাস কত, সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু কি ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করবে কার উপরে? তাদের প্রোডাক্টের উপরে। তার মানে কি এ কে যে ফোর্সে টানবে, এও একে কি ফোর্সে টানবে? সেম ফোর্সে। তাহলে এই ধরনের ফোর্সকে বলা হয় মিউচুয়াল ফোর্স। মিউচুয়াল ফোর্স তাহলে কাকে বলে? মিউচুয়াল ফোর্স কাকে বলে? যেগুলো ফোর্সের ভ্যালু সেম এবং ডাইরেকশন অপোজিট তাদেরকে বলা হয় কি? মিউচুয়াল ফোর্স। তাহলে মিউচুয়াল ফোর্সের টোটাল নেট ভ্যালু কত হয় সবসময়? 0। তাহলে এই দুটো ফোর্সের নেট ভ্যালু কত হবে? 0 হবে। আচ্ছা, নেট ফোর্স যদি 0 হয়, তোমাদের আমি পড়িয়েছি, ভালো করে মনে করবে। নেট ফোর্স যদি 0 হয় তাহলে সেন্টার অফ মাসের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না? হবে না? হবে না। এবার যদি আমি এখান থেকে কোশ্চেন আসবে করবো একটু পরে, যে দেখো কত মজার কোশ্চেন। বলতে পারে যে এখানে একটা অবজেক্ট ছিল, এখানে একটা অবজেক্ট ছিল, তাদেরকে ছেড়ে দিলাম, তাহলে তারা গিয়ে কোথায় কলাইড করবে? কোথায় গিয়ে কলাইড করবে? তাহলে ভর কেন্দ্রে। তোমরা সোজা বুদ্ধি কি, এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করো না, ওখানে কলাইড করবে, তাই না? ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করতে হয় আমরা কোন চ্যাপ্টারে পড়েছি? সেন্টার অফ মাস চ্যাপ্টারে পড়েছি। তো সেখান থেকে আমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে। হয়েছে? বুঝতে পেরেছেন না পড়ানি? তার মানটা কারণটা কি, যে এখানে নেট ফোর্সের ভ্যালু কত? 0। তাহলে এখানে নতুন জিনিস শিখলাম, মিউচুয়াল ফোর্স কাকে বলে? সেম এন্ড অপোজিট ফোর্সকে কি বলা হয়? মিউচুয়াল ফোর্স। মিউচুয়াল ফোর্স হলে কি হবে? মজার জিনিস কি, সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। অ্যাক্সেলারেশন থাকবে না মানে কি এটাই যে সেন্টার মাস সবসময় রেস্টে থাকবে? মুভ করতে পারে, মুভ করলে কি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে। বুঝতে পেরেছো? বা যদি রেস্টে থাকে তাহলে কি থাকবে? রেস্টেই থাকবে। হয়েছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা,
তাহলে যদি আমি বলি যে 10 কেজি যে অবজেক্টটা সেটাকে 2 কেজির অবজেক্ট কত ফোর্সে টানবে, এই ফোর্সে টানবে এবং ডাইরেকশন কোন দিকে, অ্যারোটা তখন এদিকে দেবো। আর আমি যদি বলি 2 কেজির অবজেক্টকে 10 কেজি কোন দিকে টানবে, অ্যারোটা এদিকে দেবো। বুঝতে পেরেছো? সোজা বুদ্ধি কি, আমি যদি বলি যে তোমাকে আমি টানতে চাইছি, তাহলে তোমার কোমরে দড়ি বেঁধে আমাকে টানতে হবে কোন দিকে, আমার দিকে। তাহলে 10 কেজি ভরের অবজেক্ট একে টানবে, তাহলে কোন দিকে টানবে, ওর দিকে। তাহলে একে টানবে, তাহলে কোন দিকে টানবে, এদিকে টানবে। তাহলে অ্যারো আমরা ওইভাবে দেবো। হয়েছে? বুঝা গেছে? আচ্ছা, এবার যেহেতু এখানে অ্যারো দিয়েছি, অ্যারোর গল্প এসে মানে কি ভেক্টর, তাহলে ভেক্টরের অ্যালজেব্রা আমাদের লাগবে কাজে। মনে আছে না নাই? একটু মনে করিয়ে দিই। ধরো এটা একটা ফোর্স আছে, এটার ভ্যালু হচ্ছে F1, এটা একটা ফোর্স আছে যেটার ভ্যালু হচ্ছে F2। ও স্যার, এটা আবার কোথায় কাজে লাগবে? লাগতেই পারে। ধরো এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট রাখা আছে, এখানে একটা অবজেক্ট রাখা আছে। এর বললাম মাস কিছু একটা রামসাম যদুমধু, এর মাস হলো M2, এর মাস হলো M3, এর মাস হলো M1। আমি বললাম যে নেট ফোর্স M1 মাসের উপরে নেট ফোর্স ক্যালকুলেট করো। ক্যালকুলেট করতে গেলে কি হবে, এই দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, আর কোন দিকে হবে, নেট ফোর্স কার উপরে বের করতে বললাম, এর উপরে। তার মানে একে টানাটানি করবে, তাহলে অ্যারো গুলো কোন দিকে দেবো, এর অ্যারো এদিকে আর এর অ্যারো এদিকে, তাই না? তাহলে এটার ফোর্স এর ভ্যালু একটা হবে, এটার ফোর্স হলো F1, এটার ফোর্স হলো, এই অনুযায়ী বলতে গেলে এটার ফোর্স হচ্ছে F2, এটার ফোর্স হচ্ছে F1। তাদের মিডলের অ্যাঙ্গেল কিছু একটা রামসাম যদুমধু 30 ডিগ্রি। যদি এটা কি বলা যায় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে নিশ্চয়ই এর অ্যাঙ্গেল বলে দিবে না, এটার ভ্যালু কত হবে তখন, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যদি বলতে যে এর উপরে নেট ফোর্স ক্যালকুলেট করো, তাহলে আমাকে তখন এই 60 ডিগ্রি দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হবে নেট ফোর্স কত হবে। তাহলে বলো, এটা যদি F1, এটা যদি F1, এটা যদি F2 হয়, মিডলের অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, থিটা হয়, তাহলে এই যে নেট ফোর্স বের করার জন্য কি ছিল, প্যারালোগ্রাম থিওরেম ছিল। এই নেট ফোর্সের ভ্যালু কত বলো, F নেট রুট ওভার F1 স্কয়ার F2 স্কয়ার 2 F1 F2 ইনটু cos থিটা করেছিলাম। আচ্ছা, আরেকটা কথা, যদি আমরা অ্যাঙ্গেল বের করতে পারি, এবার তোমাদের এখানে ভালো করে একটা জিনিস পড়েছিলাম যে এটাও যদি F হয় আর এটাও যদি F হয়, এটাও F এটাও F, তাদের মিডলের অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তাহলে নেট ফোর্সের ভ্যালু কত সরাসরি, এটা মুখস্থ রাখতে বলেছিলাম। 60 ডিগ্রি হলে না, হ্যাঁ, √3 ইন্টু F। যদি ভুলে যাও দেখে নিতে পারো, এখানে F বসাবে, এখানে F বসাবে, এখানে 2 F F আর cos 60 ভ্যালু হয় কত, হাফ। পুট করে দেখবে এখান থেকে আসবে 1 আর এখানে আসবে 1 আর 2, তাহলে 3 আসবে। তাহলে √3 ইন্টু কত হবে, F হবে। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে কত হবে, ফোর্স দুটোর ভ্যালু সেম হতে হবে কিন্তু। এটা আছে, এটা তো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে বলো, F নেট। আচ্ছা, 2 থেকে √3 থেকে ভ্যালুটা কমবে না বাড়বে, কমে যাবে। অ্যাঙ্গেল বাড়লে কি হয়, ভ্যালু কমে যায়। তাহলে কত হবে, √2 ইন্টু F হয়েছে। আরেকটা ছিল কত ডিগ্রি বলেছিলাম, এটা লিখলে আসবে, দেখো তো, 120। তাহলে 120 হলে কত হবে, এটা হচ্ছে 120, এটাও F এটাও F, তাহলে কত হবে, হ্যাঁ কি বললাম, অ্যাঙ্গেল যদি বাড়ে তাহলে ভ্যালু কি হবে, কমবে। তাহলে মানে √2 থেকে কমই হবে, শুধুমাত্র F হবে এটা। হ্যাঁ, ওই তো √2 F 90 তে, 60 তে √3 F, অ্যাঙ্গেল একটু বেড়ে গেছে তাহলে √2 F, অ্যাঙ্গেল আর একটু বেড়ে গেছে তাহলে শুধুমাত্র F হয়েছে। এই তিনটা পয়েন্ট একদম ভালো করে মাথা ধরে ঢুকিয়ে রাখবে, বুঝা গেছে? আচ্ছা, এবার এখান থেকে কোশ্চেন দিতে পারে, এটা নোটসে সব আছে আর কি। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এটা, এখানে 3টা অবজেক্ট আছে, ভালো করে কোশ্চেনটা শুনবে। আচ্ছা, এটাকে আমি এভাবে ড্র করি, বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, আর এখানে একটা মাস আছে। আচ্ছা, যে বৃত্তটা এঁকেছে সেই বৃত্তটা কোন বৃত্তে এঁকেছি বলো দেখি, এটা কোন বৃত্ত বলে, পরিবৃত্ত বলে না অন্তবৃত্ত বলে এটাকে,
পরিবৃত্ত। এবার কথা হলো যে এরো মাস এম, এরো মাস এম আর এরো মাস এম, ঠিক আছে। এর কোশ্চেন হলো যে এরা এরকম করে ঘুরছে, এ এগোচ্ছে, এও এগোচ্ছে আর এও এগোচ্ছে, এমন ভাবে এগোচ্ছে যে তাদের মধ্যে ডিসটেন্সটা এখনো ফিক্সড আছে। কোশ্চেন হলো যে তারা কত ভেলোসিটিতে এগোলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের দরুনই তারা এভাবে ঘুরতে পারবে। কোশ্চেন হলো এটা। এদের যে সাইডটা সেটা হচ্ছে এল, করতে পারবে এটা? আমি কনসেপ্টটা বলছি। এর উপরে নেট ফোর্স, যে কোনো একটা অবজেক্টের উপরে নেট ফোর্স বের করবো, এর উপরে যা নেট ফোর্স হবে এর উপর তা হবে, এর উপর তা হবে। এর উপর নেট ফোর্স প্রথমে বের করবো, তাহলে এ দুটোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? এম এম বাই এল স্কোয়ার, তাই কিনা? আর জি একটা দিয়ে গুণ হবে। আচ্ছা, এর মধ্যে ফোর্স আলাদা হবে না, ওটাই হবে, একই হবে। মিডলেট অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে উত্তর কত হবে? √3 ইন্টু এফ। এফ এর ভ্যালু যেটা বের করলাম আমরা পুট করে দেবো। তাহলে এর উপরে নেট ফোর্স বেরিয়ে গেল, সেটা কোন দিকে হবে? এই বরাবর কাজ করবে, তাই না? আর যদি ঘুরে, তাহলে ঘোরার জন্য একটা ফোর্স বাইরে দিয়ে কাজ করে, সেটা কত বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা ভ্যালু কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর মানে কি? এখান থেকে এইটুকু ডিস্টেন্সে এল এর সাথে আর এর কি সম্পর্ক? এটা আমি একবার পড়িয়েছিলাম তোমাদের, মনে আছে? না, সরাসরি একটা ভ্যালু বলেছিলাম, মনে আছে কারো কিনা বলো? এল আর আর এর মধ্যে রিলেশন কি হবে? আমার কোশ্চেন হলো এটা। তোমরা শিখেছো, নিচু ক্লাসে শিখেছো, বা এমনি অ্যাঙ্গেল দিয়েও বের করতে পারবে। আচ্ছা করো দেখি, এটা পজ করো, দেখো, টাইম লাগুক কিন্তু এটাই করো, পজ করে দাও। এই দেখো, এটা হলো এল, এটা হলো আর। এটাকে দুরকম ভাবে বের করা যেতে পারে। এক হচ্ছে যে তোমরা মধ্যমা বের করে এটা 2:1 এ ভাগ করে সেটাতে বের করতে পারো, বা যদি ওটা ভুলেও যাও এটাতে আমরা বের করতে পারি। এখান থেকে আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এটা যদি 30 ডিগ্রি হয়, এখান থেকে এইটুকুর ভ্যালু হবে, এখান থেকে এইটুকুর ভ্যালু লেন্থ হবে, পুরোটা এল ছিল, তাহলে L/2 হবে। এটা হলো আর, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, তাহলে cos 30 ইকুয়ালস টু কত? L/2 বাই আর। তাহলে আর এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? L/√3। এটা মুখস্থ রেখে দেবে এরপর থেকে, যদি কখনো ওরকম অঙ্ক পাও আর আর এল এর মধ্যে রিলেশন, তাহলে সবসময় মনে রাখবে এটা ভ্যালু কত হয়? L/√3। তিনটা সাইড আছে, তাহলে L/√3 এর উপর মনে রাখবে, তাহলে সুবিধা হবে। এবার কথা হলো যে এ অবজেক্টটা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন টানবে, সেটার ভ্যালু কত? এফ। এ কে টানবে, সেটার ভ্যালু কত? এফ। তাহলে মিডলের অ্যাঙ্গেল যেহেতু 60 ডিগ্রি, একটু আগে শিখালাম, 60 ডিগ্রি হলে কত হয়? √3 ইন্টু এফ। তাহলে এর উপরে নেট ফোর্স কোন দিকে কাজ করবে? ভিতরের দিকে, তার ভ্যালু কত? তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু √3 ইন্টু এফ। তাহলে √3, এফ এর ভ্যালু কত? এ দুটো মাসের গুণফল, তাহলে জি এম এম বাই তাদের মধ্যে ডিসটেন্স কত ছিল? এল, তার স্কয়ার হলো। এবার এই নেট ফোর্সের দরুন সেন্ট্রিফিউগাল যে ফোর্স সেটাকে ব্যালেন্স করবে, তো সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়? এম ভি স্কয়ার বাই আর হলো। এবার এখান দুটো থেকে আমরা যে কোনো একটাকে সরিয়ে দেওয়া হয়, এল কে সরাও, নাহলে আর কে সরাও। যদি আমি আর কে সরাই, তাহলে √3 জি এম স্কয়ার বাই এল স্কয়ার ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর এর জায়গাতে আমরা কত পুট করব? এল বাই √3। তাহলে এল বাই √3, তাহলে √3 উপরে যাবে, কেটে যাবে আলটিমেট। তাহলে একটা এম কেটে গেল এখান থেকে, আর এখান থেকে একটা এল কেটে গেল, তাহলে ভি এর ভ্যালু আমাদের কত আসলো? জি এম বাই এল, তার উপরে √ওভার হয়ে গেল। এটা হলো গল্প, হয়েছে। পরীক্ষাতে এটা না দিয়ে এটাও দিতে পারে, বাড়িতে এটা ট্রাই করবে, নোটস এটা আছে। বলতে পারে একটা স্কোয়ার আছে, আগে আমি এটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্কোয়ার এর এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা,
হলো না পুরোপুরি একদম, এরকম হবে আর কি। এখানে একটা মাস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও এম, এখানেও এম, এখানেও এম, এখানেও এম, এর সাইড গুলো এল করে। এখানেও সেম কোশ্চেন করতে পারে যে ভি এর ভ্যালু ক্যালকুলেট করো, সো দ্যাট দে ক্যান সার্কুলেট such that there is only attraction force, তাদের মধ্যে শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্সের জন্যই তারা যদি ঘুরতে চায় তাহলে ভি এর ভ্যালু কত হবে। সেম ভাবে বের করবে, কি করে করবে এখানে বল দেখি। এর উপরে যদি নেট ফোর্স বের করতে চায় তাহলে এ এদিকে টানবে, এ কে এ এদিকে টানবে, এ কে তাহলে দেখো এখানে কিভাবে করলাম, যে এই দুটো মাসের মধ্যে যদি ফোর্স এফ হয় তাহলে এখানে যেহেতু মাস ডাবল আছে তাহলে কত হয়ে যাবে, 2f হয়ে যাবে। আমরা যে এখানে করে দেখলাম, ধরো এফ ইকুয়াল টু জিএম বাই এটা,
সরি এখানে আর স্কোয়ার হবে, যদিও এখানে আর স্কোয়ার হবে। এফ ড্যাশ এ দুটোর মধ্যে ফোর্স যদি বের করি তাহলে তো সবই সেমই আছে, শুধুমাত্র এম এর ক্ষেত্রে 2m হবে। এই দুটোর মধ্যে রিলেশন যদি বের করি তাহলে এফ ড্যাশটা ওটা দ্বিগুণ হবে, তার মানে এটা হচ্ছে 2f, এটা তাহলে হয়ে যাবে 3f, এটা তাহলে কত হয়ে যাবে 4f। তো যদি এটা হয় তাহলে এদিকে আছে f, এদিকে আছে 3f, তাহলে বাঁচলো কত 2f, সেটা এদিকে। এদিকে আছে 2f, এদিকে 4f, তাহলে বাঁচলো কত 2f, সেটা বাঁচলো এদিকে। তাহলে মিডলের অ্যাঙ্গেল কত রয়েছে 90 ডিগ্রি। একটু আগে শিখলাম যদি দুটো ফোর্সের ভ্যালু সেম হয়, মিডল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে ভ্যালু কত হবে √2 ইনটু ফোর্সের ভ্যালু। তো √2 ইনটু ফোর্সের ভ্যালু কত 2f, বসিয়ে দিলাম। f এর ভ্যালু কোনটা এটা, এই দুটোর মধ্যে যে ফোর্স সেটাকে ধরেছি। কথা হলো আর আর এই এল এর মধ্যে রিলেশন আমাদের জানতে হবে, কারণ হচ্ছে এলটা আমাদেরকে বলে দিয়েছে আর বলে দেয়নি। এই যদি আমি করি তাহলে এটা পুরোটা কত ডায়াগোনাল, ডায়াগোনালের ভ্যালু কত হয় √2 ইনটু এল, তাই না? ডায়াগোনালের অর্ধেকটাই হলো রেডিয়াস, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস। হয়ে গেল সরাসরি বের করা। এটা যদি আমি করি তাহলে কত হচ্ছে আর ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে এল বাই √2। তাহলে এখানে ভ্যালুটা পুট করে দাও, তাহলে আমাদের পেয়ে যাবো। তাহলে এফ নেট ইজিক্যাল টু 2√2 জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর এর জায়গাতে আমাদের বসছে এল বাই √2 তার স্কোয়ার। তাহলে করলে আমাদের কত পেয়েছি 2√2 জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল স্কোয়ার, এটা স্কোয়ার করলে 2 হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে 4√2 জি জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এই নেট ফোর্সের ভ্যালু। তাহলে এই ধরনের অঙ্ক দিতে পারে, আমাদের এখান থেকে আমরা ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে বের করতে পারি। বুঝছে, বোঝা গেছে? তাহলে এখানে আজকে কি কি শিখলাম? প্রথম হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটেশন, সরি ল অফ গ্র্যাভিটেশন। তারপরে কি দেখলাম যে এই যে ফোর্স এটা কার উপর ডিপেন্ড করবে, এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স সবসময় হবে, কনজারভেটিভ ইন নেচার, সেন্ট্রাল ফোর্স, তাই না? মিউচুয়াল ফোর্স, মিউচুয়াল ফোর্সের ধরুন কি হবে, তাদের মধ্যে যখন কলাইড হবে তাদের মিউচুয়াল ফোর্স অ্যাট্রাকশনের জন্য, তাহলে সেটা কোথায় হবে সেন্টার অফ মাসে হবে। আচ্ছা যদি এরকম হয় যে কোনোদিন যদি এরকম হয় যে সান আর মুনের মধ্যে ইয়ে হবে, কলাইড হবে, তাহলে কোথায় কলাইড হবে বলো দেখি? তাদের সেন্টার অফ মাস যেখানে, সেই জায়গা থেকে কলাইড হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার এখান থেকে আমরা বের করলাম যে ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী আমরা দেখলাম যে যদি দুটো ফোর্সের ভ্যালু সেম হয়, মিড লাইন 60 ডিগ্রি √3 ইনটু এফ, যদি কি হয় 90 ডিগ্রি হয় √2 ইনটু এফ, 120 হলে শুধুমাত্র এফ। সে কনসেপ্ট দিয়ে কয়েকটা অঙ্ক করলাম, হয়েছে? বুঝতে পেরেছেন না পারেনি? আচ্ছা, হ্যাঁ 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 পৃথিবী ঘুরছে, হ্যাঁ 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 হুম সেন্টার অফ মাস, হ্যাঁ হ্যাঁ। তাহলে কোশ্চেনটা কথা তোমার বলো। হ্যাঁ, ভালো কোশ্চেন আর কি। এবার কথা হলো যেটা, যে এটা আমরা শিখবো, যদিও কেপলারস লতে আমরা করবো এটা, যে অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে ধরো তুমি কার কার কথা বললে, সূর্য আর পৃথিবীর কথা বলতে, তো এটা হচ্ছে আমাদের সান। অ্যাকচুয়ালি সানটা কিন্তু এর ফোকাসে থাকে, একটা যে কোনো একটা ফোকাসে থাকে। এটা ধরো সান আর এটা হচ্ছে আমাদের আর্থ। এবার এখানে কি হচ্ছে, তাদের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে কম হচ্ছে, আর যখন আর্থটা আমাদের এখানে চলে আসবে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। এটাকে, এই সিচুয়েশনটাকে কি বলে, অনুসুর। আর এটা কি বলা হয় অপসর। ইংরেজিতে বললে কি বলে, অ্যাপোজি আর পেরিজি বলে। কোনটাকে অ্যাপোজি আর কোনটাকে পেরিজি বলে? এটাকে বলা হয় অ্যাপোজি, এটাকে বলা হয় পেরিজি। হয়েছে? তাহলে এবার কথা হলো যে ওর কোশ্চেন হলো তাহলে সেন্টার অফ, এখানে থাকলে তো সেন্টার অফ মাস মোটামুটি বলতে গেলে এখানে এগুলো তো হবে, হ্যাঁ সূর্যের মাস যেহেতু বেশি। আর এখানে থাকলে কোথায় হবে, ধরো দেখা হলো এইরকম জায়গাতে হবে, তো সেন্টার অফ মাস তো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি, যে যখন এই দুটো এত কাছাকাছি থাকছে তখন তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমরা শিখবো। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে কি হবে, মানে নেগেটিভ ফোর্স দিয়ে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যালু কম হবে, কিন্তু যদি আমি এমনি ভাবতে যাই তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে, কম হবে, আর ভেলোসিটি কি হবে এখানে বেশি হবে, কাইনেটিক এনার্জি বেশি,
আর পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কম হয়েছে। যখন এখানে চলে আসবে তখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি আর কাইনেটিক এনার্জি ভ্যালু কি কম। এই কারণটা হলো কি, তাদের যাতে টোটাল এনার্জি ভ্যালু কি থাকে, সেম থাকে। টোটাল এনার্জি কি থাকছে, কনজার্ভ থাকছে। আচ্ছা, এবার কথা হলো যে এই যে কনজার্ভ থাকছে কার, টোটাল এনার্জি কনজার্ভ থাকছে, তাই না? এবার এটা যে ঘুরছে, ঘোরার কারণটা কি, ঘুরতে পারছে কি কারণের জন্য, একে টানছে আর এদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। যেহেতু কাছাকাছি চলে এসছে তার মানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে, আর ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেড়ে যায় তাহলে ব্যালেন্স করার জন্য ভেলোসিটি কি লাগবে, বেশি হবে। মানে এই জায়গাতে ভেলোসিটি পৃথিবী বেশি জোরে ঘুরবে আর এই জায়গাতে পৃথিবী কি হবে, কম জোরে ঘুরবে। ওই জন্য বললাম এখানে কাইনেটিক এনার্জি ভ্যালু বেশি, এখানে কাইনেটিক এনার্জি ভ্যালু কি কম। এটাকে মেনটেন করার জন্য সেন্টার অফ মাসটা কি হবে, এক জায়গা থেকে একটু শিফট হবে। কিন্তু কি এখানে কি কলিশন ঘটছে, যদি কলিশন হতো, মানে ধরো হতো, হট করে কি বললো, পৃথিবী বললো যে না আজ থেকে হরতাল, আমি আর ঘুরবো না সূর্য চারিদিকে, তাহলে কি কি হবে, যদি না ঘুরে তাহলে এখানে থাকতে পারবে, আর এখানে থাকবে, এর কাছে আসবে, এর কাছে যাবে, তো গেলে কি হবে, কলিশন হবে। কোথায় হবে, তাদের সেন্টার অফ মাসে গিয়ে তখন কলিশন হবে। বুঝতে পারলে? আচ্ছা, এটা হলো। এবার আমরা যেটা শিখবো আর কি, কটা টিউশন আছে? আচ্ছা, তোমাদের এবার হ্যাঁ কটা বাজে, 9:10। আচ্ছা, এবার যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা তোমরা জানো আর কি, কনসেপ্ট তোমাদের আছে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাকে বলে, গ্র্যাভিটির জন্য যেটা অ্যাক্সেলারেশন, তাই না? আচ্ছা, অ্যাক্সেলারেশন বলার কারণ কি বলো দেখি, নিউটনস ল মনে আছে তোমাদের? এখান থেকে শুরু করে তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফিজিক্যালে কত লিখতাম আমরা, এম এ, এটাকে কি বলতাম, অ্যাক্সেলারেশন, তাই না? এবার আমরা জানি যে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এখানে একটা অবজেক্ট আছে, যে কোনো এক জায়গায় থাকতে পারে, যে কোনো হাইটে থাকতে পারে। এখন বোঝার সুবিধার্থে ধরো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আর যদি ধরে নিই যে হাইটটা খুব কম, কেন কম বেশি সেটা পরে আমরা শিখবো। তাহলে আমরা এই অবজেক্টের মাস যদি স্মল এম হয়, তাহলে পৃথিবী একে কত ফোর্সে টানে, আমরা কি লিখি সবসময়, কত ফোর্সে টানে, এম জি। তাহলে এখানে যে ফোর্সটা সেটা কত লিখি, এম ইন্টু জি। তাহলে ফোর্সটাকে আমরা কি লিখছি গ্র্যাভিটির ক্ষেত্রে, এম ইন্টু জি। তাহলে জিটাকে কি বলা উচিত, অ্যাক্সেলারেশন বলা উচিত। তাই অ্যাক্সেলারেশনটা কিসের জন্য তৈরি হচ্ছে, গ্র্যাভিটির জন্য, যেটা বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়েছে। তাহলে এর ইউনিট ডাইমেনশন কি হবে, অ্যাক্সেলারেশন ইউনিট ডাইমেনশন যা তাই, তাই না? তাহলে ইউনিট কি হবে, তাহলে জি এর ইউনিট কত হবে, আচ্ছা সিজিএস এ হলে ডাইন পার গ্রাম, বা অ্যাক্সেলারেশন ইউনিট ভুলে গেছো, অ্যাক্সেলারেশন ইউনিট ভুলে গেছো, অ্যাক্সেলারেশন ইউনিট হ্যাঁ, সিজিএস এ সেমি সেকেন্ড মাইনাস 2। এটার ভ্যালু যদি জি এর ভ্যালু আমরা যদি ধরে নিই, অ্যাকচুয়ালি ভ্যালু হয় 981 বা 980 সিজিএস এর। কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে যদি পরীক্ষাতে কোথাও কিছু না বলা থাকে তাহলে কত ধরে, 1000 ধরে, হয়েছে। এসআইতে হলে কত হবে, তাহলে 9.8 নিউটন পার কেজি, আর না হলে 9.8 মিটার সেকেন্ড মাইনাস 2। ঠিক আছে, এই যে ভ্যালুটা লিখলাম এটা অ্যাকচুয়ালি সারফেসে, পৃথিবীর সারফেসে জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, কি কি কারণে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় সেটা শিখবো, এই চ্যাপ্টারে আছে আমাদের। হয়েছে, হাইটের সাথে সাথে চেঞ্জ হবে, ডেপথের সাথে সাথে চেঞ্জ হবে, পৃথিবীর রোটেশনের জন্য চেঞ্জ হবে। আমরা যেটা ভ্যালু মোটামুটি ধরি সেটার ভ্যালু হচ্ছে এটা। যদি ক্যালকুলেশন যদি সুবিধার্থে আমরা এটার ভ্যালু কত ধরি, 9.8 এর জায়গায় কত ধরে নিতে পারি, 10 ধরে নিতে পারি। আচ্ছা, এই জন্য যেটাকে বলছি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, এবার আমাকে বলো, এখন আমরা বোঝার সুবিধার্থে ধরেছিলাম এখানে এই হাইটটাকে খুব কম ধরেছিলাম,
আচ্ছা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলো দেখি? ছাদের উপর দাঁড়িয়ে আছি, মানে পৃথিবী পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছি। পৃথিবীর রেডিয়াস কত হয়? রেডিয়াস অফ দ্য আর্থ এত কিমি, তাই তো? 6400 কত হয়? কিমি হয়। 6400 কিমি। মিটারে কনভার্ট করলে কত হয়? 6400 ইন্টু 10⁻³ মিটার, তাই তো? আচ্ছা আমি আচ্ছা এটাকে আমি এখানে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরো 3টা জিরো, তাহলে কত হচ্ছে? এত কম? আচ্ছা দেখো তো কত হচ্ছে একক। আচ্ছা এত কম মানে কত হচ্ছে? এটা মানে কত? 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার হলো ব্যাস, সরি ব্যাস বলছি, ব্যাসার্ধ। তাহলে ব্যাস এটা বলা হবে। তাহলে পরিধি কত হবে হিসাব করে দেখো, যখন কমই মনে হচ্ছে তোমার, তাহলে 2 গুণ করে থাকে। আচ্ছা এবার এটার গল্প বলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এত মিটার। আচ্ছা আমি কত উঁচুতে উঠেছি বলো তো? গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর রয়েছে, আমি কত উঁচুতে উঠেছি? কত উঁচুতে উঠেছি বলো? না, 5 মিটার কোথায়? গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠা মানে কত মিটার? 3 মিটার, ম্যাক্সিমাম 3 মিটার। 2.5 মিটার হয় সাধারণত। 1 মিটার মানে কত? প্রায় এতটা। 2.5 মিটার মানে 100 সেমি, তাই না? আর 1 মিটার মানে প্রায় এতটা। তাহলে কত হবে এটা? ধরো 3 মিটার বা 4 মিটার, 3 মিটারে ধরলাম। তো 3 মিটার উপরে উঠেছি, তাহলে এখানে এইটুকু এত ভ্যালুর ক্ষেত্রে 3 মিটার কি ভ্যালু ম্যাটার করে? তাহলে সেক্ষেত্রে ম্যাটার করে না বলে আমরা যখন জি এর ভ্যালু পুট করি তখন ধরে নিই যে অবজেক্টটা পৃথিবীর সারফেসে আছে। এবার বলে এখানে দেখো, ধরো এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি ধরে দাঁড়িয়ে আছি। তো যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, ভালো করে বুঝবো, যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? আর, তাই তো? এবার তোমাদের যখন নিউটনস ল পড়ালাম তখন প্রথমেই বললাম যে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বের করতে গেলে যদি সেটা অবজেক্টটা স্ফিয়ার আকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত মাস কোথায় আছে ধরে নিতে পারি? সেন্টারে। তাহলে আমার সেন্টার আর এ সেন্টারের মধ্যে ডিস্টেন্স লাগবে, সেই ডিস্টেন্সটা কত হয়েছে? আর, যদিও অ্যাকচুয়ালি আর না, আর এর সামান্য বেশি আছে, কিন্তু সেটা নেগলেক্টেড, ওই জন্য আমরা ধরছি আর ই ধরছি। তাহলে আমার আর এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন নিউটনস ল অনুযায়ী কত হয় বলো? আমি হাসি, তোমাদেরকে দেখে দাও, বলো ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? এ ফিজিক্যাল টু পৃথিবীর মাস ক্যাপিটাল এম, আমার মাস ধরো স্মল এম, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। পৃথিবী আমাকে কত ফোর্সে টানছে? কত ফোর্সে টানছে পৃথিবী আমাকে? এটা দিয়ে টানছে। কিন্তু নর্মালি আমি যদি বলি পৃথিবী আমাকে কত ফোর্সে টানছে, তুমি কত লিখি? এম ইন্টু জি দিয়ে টানছে। তাহলে এই দুটো সমান। যদি সমান হয় তাহলে জি সমান কত পেয়ে যাচ্ছি বলো দেখি? জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা এটা যদি পৃথিবী না হয়, এটা যদি চাঁদ হতো তাহলে কি হতো? তাহলে চাঁদের ব্যাসার্ধ বসতো, চাঁদের মাস বসতো, তাই না? যদি জুপিটার হতো, জুপিটারের মাস বসতো, জুপিটারে কি বসতো? রেডিয়াস বসতো। তাহলে জি, এটা যে জি এর ভ্যালু বের করলাম, তখন মনে রাখবো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করে? মাস অফ দ্য প্ল্যানেট আর রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। কার? আমার উপরে ডিপেন্ড করছে, আমার মাসের উপর ডিপেন্ড করছে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন অবজেক্টের জন্য বের করছি তার উপর ডিপেন্ড করবে না। সব অবজেক্টের জন্য ওইটা ভালো কি হয়, ওই জন্য সমান হয়। হয়েছে? আচ্ছা তোমরা আমাকে বলো, যদি আমি এখানে না থেকে যদি অনেকটা উঁচুতে থাকতাম, তাহলে এটা আর এটা কি একই হতো? তখন আর থাকতো না, আর প্লাস এস থাকতো। তার মানে সেক্ষেত্রে এইটুকুর ভ্যালু 9.8 অ্যাকচুয়ালি। তাহলে আর প্লাস এস থাকলে আর প্লাস এইচ যদি নিচে থাকে তার স্কোয়ার হয়, তাহলে সেটার ভ্যালু 9.8 হবে? কমে যাবে। তাহলে হাইট বাড়লে কি হবে? কমবে। কি হবে কমবে সেটা আমরা দেখবো আর কি। আচ্ছা এবার এখান থেকে কোশ্চেন দিতে পারে, এখান থেকে কি ধরনের কোশ্চেন দিতে পারে? যে ধরো চাঁদ আর পৃথিবীর মধ্যে বলতে পারে যে চাঁদের ভর পৃথিবীর ভরের এত গুণ এবং চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। তাহলে তাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? তাহলে কি করে বের করবে?
আর্থের জন্য করবে, মুনের জন্য করবে, দুটোকে রেশিও করবে, কেটে যাবে আলটিমেট। মানে অ্যাকচুয়ালি যদি আমি এরকম করে করতে যাই, মাস অফ গ্র্যাভিটি অফ আর্থ, গ্র্যাভিটি অফ মুন ইকুয়ালস টু, সরাসরি বলো এখানে কার মাস বসাবো আর এখানে কার মাস বসাবো, এখানে কার মাস হবে, আর্থের না মুনের? আর্থের হবে, যেহেতু সমানুপাতিক আছে, তাহলে এখানে কত হবে, আর এখানে কি হবে, মুন হবে। আচ্ছা, রেডিয়াসের গল্পতে গেলে কি হবে, এটা কার রেডিয়াস বসাবো, মুনের, আর নিচে আর্থের, উপরে কি হবে, যা ভ্যালু বসাবে সে ভ্যালু পুট করে দেবে, হয়ে যাবে, হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে এটা এবার দিতে পারে। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই, যদিও আচ্ছা আমাদেরকে পৃথিবীটা পুরোপুরি কি একদম ইউনিফর্ম সলিড স্ফিয়ার বলতে পারি আমরা? ইউনিফর্ম কথা অর্থ কি বলে, ইউনিফর্ম কথা অর্থ কি? ইউনিফর্ম মানে প্রত্যেক জায়গাতে তার ডেনসিটি সেম, সোজা কথা। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি সেম হয়? মাটি আছে, তারপরে হয়তো পাহাড় আছে, তারপরে হয়তো অন্য কোনো লেয়ার আছে, তারপরে হয়তো আরো অন্য কোনো লেয়ার আছে। কিন্তু যদি ধরে নিই যে এই আর্থটা, আমাদের পৃথিবীটা হচ্ছে ইউনিফর্ম সলিড স্ফিয়ার, তাহলে স্ফিয়ার যদি ধরি, তাহলে স্ফিয়ারের মাসকে ভলিউম আর ডেনসিটিতে রিপ্রেজেন্ট করতে পারি, পাই না? পাই না? তাহলে বলো এবার জায়গাতে কত পুট করতে পারি, বলো বলো। যে দুটো না, এখন যে দুটো প্ল্যানটা করছি না তো আমরা, কোথায় যে দুটো প্ল্যান করছি? না না, এখানে ভালো করে দেখো, তুমি একটা কনফিউশন হচ্ছে। এখানে যে আটটা লিখেছি, সেই আটটা কি রেডিয়াস আছে। এবারে তুমি যেটা বলতে চাইছো তোমার বুঝি যাবে। এবার ধরো আমি মুনে গেলাম, মুনের পৃষ্ঠে গেলাম, তাহলে আমার এখানে রেডিয়াসটা, মুনের রেডিয়াস হবে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, কোথায়? হ্যাঁ, হুম, মানে কি কি বলছো ওটা, তুমি বলো দেখি। হুম, হুম, হুম। হ্যাঁ, ওরকম করে তো বের করা হয়, পৃথিবীর মাস এর মাস যেগুলো বের করা হচ্ছে ওইভাবে বের করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যেটা তুমি বলছি যে দাড়ি প্লান্ট ওয়েট করে নাকি? আচ্ছা, এবার কথা হলো যেটা যে হ্যাঁ, এবার এটা এখানে হচ্ছে মুনের রেডিয়াস, এটা হচ্ছে আর্থের রেডিয়াস, এখান থেকে আমরা কম্পেয়ার করে বের করতে পারি, হয়েছে। এর আমি তোমাদের যেটা বললাম যে পৃথিবীর মাসটাকে আমরা ডেনসিটি আর ভলিউম দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে কত লিখবো বলো? তাহলে পৃথিবী যেহেতু স্ফিয়ার, তাহলে ক্যাপিটাল এমটাকে আমরা এটা লিখতে পারি 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ভলিউম। তার সাথে যদি আমি ডেনসিটি গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, মাস হয়ে যাবে। কেন হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস। তাহলে জি এর জায়গায় যদি ভ্যালুটা পুট করে দিই, এই স্মল জি এর ক্ষেত্রে যদি আমি বের করি, মানে অ্যাকচুয়ালি আমি কার কার মধ্যে রিলেশন বের করতে চাইছি, রিলেশন বিটুইন অ্যাক্সিলারেশন due to gravity and density of the আর্থ বা প্ল্যানেট, দুটোই বলতে পারি আমরা। আমরা এখন ধরে নিচ্ছি আর্থ, প্ল্যানেটের কথা গল্প করতে পারি, মুনের ক্ষেত্রে আমরা একই করতে পারি। তো যদি আমরা করি, তাহলে আমরা কি জানি যে জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে জি বাই আর স্কোয়ার, আর এই ক্যাপিটাল এম এর জায়গায় কত ভালো করতে পারি, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু রো, ঠিক আছে। তাহলে এখান থেকে জি এর ভ্যালু যদি আমরা বের করি, তাহলে কত আসে বলো দেখি, রো জি, বলো কি বলছো?
এটা মনে রাখার একটা উপায়, এটা খুব একটা বড় ফর্মুলা এবং এটা খুবই প্রয়োজনীয় ফর্মুলা, এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি শোনো। কিছু কিছু এলাকাতে কথা বলে দেখবে যে সব কথা শেষে জি বলে, আছে না কিছু কিছু জায়গাতে? খেয়েছো জি, এতে বলে, মুর্শিদাবাদে বলে খেয়েছো জি, পড়তে গেছিলে জি। ইয়ে দেখেছো তো একটা সিনেমা হয়েছে না, খুব ভালো সিনেমা, দুটো বাচ্চাকে নিয়ে, না না দুটো বাচ্চাকে নিয়ে যে হয়েছে, দোস্তজি, দোস্তজি, শুনেছো না? আমরা শুনিনি, শুনোনি? দেখে নিতে পারো, দুটো ছোট বাচ্চাকে নিয়ে সিনেমাটা করেছে আর কি। দুটো ছোট বাচ্চা নেই মানে আমরা যে ছোট বয়সে যে খেলাধুলা গুলো করি, ঘুরি ঘুরিয়ে বেড়াই বিভিন্ন রকম, ওরকম ধরনের সিনেমা করেছে, ভালো। তো প্রত্যেক কথা শেষে জি কথাটা ইউজ করে, তাই না? এবার ধরো তুমি কাউকে, ধরো 500 টাকা ধার দিয়েছো, মুর্শিদাবাদের কোন লোক তোমাকে ধরো 500 টাকা ধার দিয়েছে, তুমি ওকে 200 টাকা দিলে, তাহলে তোমার কাছে কত পাবে ও? 300 টাকা পাবে। তাহলে ও কি বলবে যদি অ্যামাউন্টটা না বলে? তাহলে ও কি বলবে? আরো পাইজি বলবে? বলবে না বলবে না বলো? দেখো ওটাই আছে। বা পায়ারোজি দুটোই বলতে পারি আমরা। আরো পাইজি মনে রাখতে পারি, আরো পাইজি এটা মনে রাখতে পারি, বা পায়ারোজি মনে রাখতে পারি, যেটা ইচ্ছা। হয় এটা মনে রাখবে বা এটা মনে রাখবে, আরো পাইজি বা পাই আরো জি, এটা মনে রাখলে হয়ে যাবে, ফ্যাক্টরটা অত ম্যাটার করবে না। 4/3 পাই আরো জি, ঠিক আছে? তাহলে কি হবে, এটা মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? এখান থেকে বলতে পারে যে পৃথিবীর রেডিয়াস এত, মুনের রেডিয়াস এত, পৃথিবীর ডেনসিটি এত, মুনের ডেনসিটি এত, তাহলে দুটোর মধ্যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করো, এটা থাকতে পারে। ঠিক আছে? তাহলে এখানে এক টাইপের অঙ্ক হতে পারে, এখানে এক টাইপের অঙ্ক হতে পারে, যেটা আমি বললাম। ঠিক আছে? নোটসে তোমাদের এইটুকু এইটুকু আছে, এটুকু ভালো করে দেখে নেবে, যে এই অবধি দেখে নেবে, বলে দিচ্ছি কত পেজ থেকে কত পেজ পড়বে। এর পরের দিন আমরা করব যেটা, যে হাইট বাড়ার সাথে সাথে জি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, ডেপথের সাথে সাথে জি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হয়, আর পৃথিবী যে ঘুরছে নিজের অ্যাক্সিসের চারিদিকে, তার জন্য কিন্তু আমাদের জি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেটা কিভাবে চেঞ্জ হয়, কত মানে চেঞ্জ হয়, সেটা আমরা কদিন শিখবো। তোমরা নোটস একটু দেখে আসবে। হয়েছে? ঠিক আছে, আজকে এই অবধি। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এটা।